জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর। 48 ঘন্টার মধ্যে 3 বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আওয়ামী লীগ ও ছাত্রলীগের গোপন বৈঠক, হাসিনাকে ফেরানোর লক্ষ্য ছিল শাহবাগ দখল করে। জানাবো ট্রাম্পের শুল্ক নীতি, বেশি ক্ষতিগ্রস্ত এশিয়ার দেশ। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এই মুহূর্তে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রয়েছেন। দলের পক্ষ থেকে আমিরের জামায়াতের চিকিৎসা তদারকির দায়িত্বে থাকা ডক্টর খালিদুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শনিবার সকাল 8টায় অপারেশন শুরু হয়ে দুপুর 12টার মধ্যে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। 48 ঘন্টার মধ্যে 3 বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দেশের 3 বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টার এই বৃষ্টি হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টার রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হক জানিয়েছেন, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 51 মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। এছাড়া সিলেটে 48, চট্টগ্রামে 42, পাবনায় ঈশ্বরদীতে 39, চুয়াডাঙ্গায় 38, টেকনাফে 36, নেত্রকোনায় 35 এবং রাজধানী ঢাকায় 23 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের গোপন বৈঠক, হাসিনাকে ফেরানোর লক্ষ্য ছিল শাহবাগ দখল করে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের উদ্দেশ্য ছিল শাহবাগ দখল করা। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করা। গোপন বৈঠকে বিভিন্ন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের 300 থেকে 400 নেতাকর্মী অংশ নেন। গত 8 জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এই ঘটনায় এরই মধ্যে 22 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেনা হেফাজতে আছেন একজন মেজর। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের বরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন এই বৈঠক করতে হলে ভাড়া নেওয়া হয়েছিল বিদেশের লোক পাঠানোর নাম করে। এতে পরিকল্পনা করা হয়, শেখ হাসিনার নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে বৈঠকে অংশ নেওয়া নেতাকর্মীরা সারা দেশ থেকে লোকজন ঢাকায় নিয়ে আসবে, সমবেত হয়ে শাহবাগ মোড় দখল করবে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবে। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ভাটারা থানায় গত 13 জুলাই পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার 22 জন বর্তমানে কারাগারে রয়েছেন। গতকাল ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, গত 8 জুলাই বসুন্ধরা এলাকায় কেবি কনভেনশন হলে একটা বৈঠক নিয়ে আমাদের কাছে তথ্য ছিল। কনভেনশন হলটি শামীমা নাসরিন শম্পা নামে একজন ভাড়া নেন। সে সময় তিনি বিদেশে লোক পাঠানোর নাম করে একটা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছিলেন, যেখানে ষড়যন্ত্রমূলকভাবে লোকজনকে নিয়ে যাওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে গত 13 জুলাই ভাটারা থানায় একটি মামলা করা হয় বলেও জানান তিনি। তালেবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থানার অপরাধে এরই মধ্যে 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এ ঘটনায় অন্য কোনো দিক আছে কিনা, এর প্রকৃত রহস্য কী এবং কারা কারা এর পেছনে দায়ী, তাদের পরিচয় শীঘ্র উন্মোচন করা হবে। এই বৈঠক এবং 8ই আগস্টের বিষয়ে সামাজিক মাধ্যমে নানা হুমকির আলোচনা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তালেবুর রহমান বলেন, আমরা গত একটা বছরে বিভিন্ন সময় দেখেছি, নানা সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য পরিকল্পিতভাবে কার্যক্রম অনেকেই করেছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা সজাগ রয়েছি। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মেজর সাদিক নামে একজন সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। সেনা সদরে মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, এরকম একটা ঘটনার কথা জানার পরে তিনি সেনাবাহিনীর হেফাজতে আছেন এবং তদন্ত চলমান। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীর একজন কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক
সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে গত 16 জুলাই তাকে উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন আইএসপিআর। তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে এরই মধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। এছাড়া তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত ব্যত্যয় এর বিষয়ে অন্য আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে আদালতের সুপারিশক্রমে সেনা আইন অনুযায়ী দায় নিরূপণ করতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাম্পের শুল্ক নীতি, বেশি ক্ষতিগ্রস্ত এশিয়ার দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক নীতি নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো দীর্ঘদিন ধরে অস্বস্তিতে ছিল। গত বৃহস্পতিবার 90টির বেশি দেশের উপর নতুন শুল্ক হার ঘোষণা করেছে ট্রাম্প। সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 41% পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করেছেন তিনি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মার্কিন শুল্কের ঘোষণার পর এক রকম অবস্থায় পড়েছে। বিবিসির এক প্রতিবেদনে গতকাল শুক্রবার বলা হয়েছে, ট্রাম্পের এই শুল্ক আরোপে এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ হালনাগাদ তালিকা অনুসারে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম সবাই এখন 19 থেকে 20% শুল্কের আওতায় পড়েছে। ব্রুনেইয়ের ক্ষেত্রে এই হার 25%। ক্ষতিগ্রস্ত হয়েছে লাওস ও মিয়ানমার, তাদের উপর 40% শুল্ক ধার্য করা হয়েছে। এর পেছনে যুক্তি স্পষ্ট নয়, তবে হিন্ডিস ফাউন্ডেশন বাণিজ্য নীতির প্রধান ডক্টর ডোবোরাহ এলমাউস মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার সীমিত, ক্রয় ক্ষমতা কম এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণেই এমন সিদ্ধান্ত হয়েছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর শুল্ক হার ভিন্ন ভিন্ন। পাকিস্তানের ক্ষেত্রে শুল্ক হার 19%, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম এবং ভারতের চেয়ে অনেকটাই কম। পাকিস্তানের মোট রপ্তানি প্রায় 60% হচ্ছে টেক্সটাইল, যার বেশিরভাগ যুক্তরাষ্ট্রে যায়। অন্যদিকে এ খাতে পাকিস্তানের প্রধান প্রতিদ্বন্দ্বীরা ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম সবাই এখন বেশি শুল্কের আওতায়। আফগানিস্তান, ফিজি, নাউরু এবং পাপুয়া নিউগিনি সবাই 15% শুল্কের আওতায় পড়েছে। কাজাখস্তানের জন্য এ হার 25%। ভারতের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র 25% শুল্ক আরোপ করেছে। সঙ্গে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য অনির্দিষ্ট জরিমানা ধার্য করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক এখনও দিল্লি ওয়াশিংটন সম্পর্কের জন্য বিরক্তির কারণ। তবে ভারতের ওপর আরোপিত সর্বশেষ শুল্ক চলতি বছরের এপ্রিলে প্রস্তাবিত 27% শুল্কের চেয়ে কিছুটা কম। জানা গেছে, এশিয়ার অনেক দেশের তুলনায় জাপান ও দক্ষিণ কোরিয়া ভালো অবস্থানে আছেন, কারণ তাদের উৎপাদিত গাড়ি ও সেমিকন্ডাক্টর পণ্য মার্কিন বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর উৎপাদনকারী ও যুক্তরাষ্ট্রের মিত্র তাইওয়ানের পণ্যের শুল্ক হার 32% থেকে কমিয়ে 20% করা হয়েছে। তবে তাদের চিপ শিল্পকে আলাদা খাতে নতুন শুল্কের মুখে পড়তে হতে পারে কিনা তা এখন স্পষ্ট নয়। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে বলেন, বর্তমানে কার্যকর শুল্ক হারটি অস্থায়ী, কারণ ওয়াশিংটনের সঙ্গে এখনও আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ শুল্ক ঘোষণায় চীনের নাম না থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে দেশটি। দুই দেশই এখন তাদের চলমান বাণিজ্য যুদ্ধবিরতি আরও 90 দিন বাড়াতে সম্মত হয়েছে, যা আগামী 12ই আগস্ট পর্যন্ত হওয়ার কথা ছিল। এমনকি আসিয়ান দেশগুলোর ওপরও পড়েছে প্রভাব। 10 আসিয়ান দেশের মধ্যে ভিয়েতনাম প্রথম যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে চুক্তিতে পৌঁছায়। তারা শুল্ক হার 46% থেকে 20% নামিয়ে আনতে সক্ষম হয়। সিঙ্গাপুরের ক্ষেত্রে শুল্ক হার অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ 10%। দেশটি যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেশি করে, রপ্তানি করে কম। বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন। বাংলাদেশের পণ্যে পারস্পরিক শুল্ক 35% থেকে কমিয়ে 20% নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। এরপরই আজ ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন হয়েছে। গত 8 জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি জানান, 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ করা হবে। তবে আলাপ আলোচনার পর তিনি এ শুল্ক 20% নামিয়ে এনেছেন। অপরদিকে ভারতের পণ্যে 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা আজ থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে। ভারত দীর্ঘদিন ধরে এ বাজারটি ধরার চেষ্টা করছে, কিন্তু প্রযুক্তি ও শ্রমের সহজলভ্যতার কারণে বাংলাদেশ এগিয়ে আছে। তবে গত মাসে যখন বাংলাদেশের উপর ট্রাম্প 35% শুল্ক আরোপ করেন, তখন ভারতের বাজার বাংলাদেশের চেয়ে এগিয়ে যায়। ওই সময় দেশটির পোশাকের বাজারে শেয়ারের দামও বৃদ্ধি পায়, কিন্তু নতুন শুল্ক ঘোষণার পর পাল্টে যেতে থাকে চিত্র। বাংলাদেশের উপর শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পরই ভারতের কেপিআর মিলসের শেয়ার 5%, ওয়েলসনপুর লিভিংয়ের শেয়ার 2%, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার 0.8%, পিআর গ্লোবালের শেয়ার 3.7%, গোকুল দাস এক্সপোর্টের শেয়ার 2.6%।